মাদার ক্রিস্টোফার তুরকে ছেড়ে মুচকে এসে বলল, ঠিক আছে, আমি ওকে নিয়ে যাচ্ছি। তোমরা দুজন মেহেদিগুলো ঠিকঠাক আছে কি না চেক করে দেখো। আমি দেখার সময় পাইনি। মাদারের কথায় ক্যাথি স্টেলার খুশি খুশি মেহেদি চেক করতে চলে গেছে। এই প্রথম তারা কোনো মুসলিম বিয়েতে উপস্থিত হয়েছে, তাই তাদের খুশির সীমা নেই। স্টিভ এসে মাদার আর তুর্কের নতুন বিল্ডিংয়ের দ্বিতীয় তলায়, যেখানে তুর আর আনানের জন্য রুম ঠিক করে রাখা হয়েছে। বিয়ের কয়দিন বেস্ট 15 সহ সব গেস্ট সুখনিরে থাকার, তাই নতুন বিল্ডিংয়ের মধ্যে সবার থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানে আনান আর তুরের জন্য রুমের ব্যবস্থা করা হয়। মাদার ক্রিস্টোফার লেগে পড়ল তুরকে রেডি করাতে। অন্যদিকে আনান বেস্ট 15-এর সাথে সব কিছু চেক করছে, কারণ বিয়েটা তুরের ইচ্ছের মধ্যে একটা, তাই সে সব কিছু পারফেক্ট চায়। প্রায় 9টার দিকে মাহেরের গাড়ি সুখনিরে গেটে এসে থামল। তা দেখে আনান সব কাজ রেখে এগিয়ে গেল। মাহের বের হতেই আনান জড়িয়ে ধরে বলল, ওদিকে সব ঝামেলা শেষ? মাহের মুচকি হেসে বলল, শেষ করেই তবে এসেছি। আনান মাহেরকে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে গাড়ির দরজা খুলে মুচকি হেসে হাত বাড়িয়ে দিল। আনান হাত বাড়াতে মেহেরুন্নেসা আনানের হাত ধরে গাড়ি থেকে বের হয়ে এলো। আনান মেহেরুন্নেসাকে জড়িয়ে ধরে বলল, এতক্ষণ এই মানুষটার অভাব ছিল। সবাই তুরের পক্ষে মা। মেহেরুন্নেসা আনানের পিঠ চাপড়ে বলল, আমার ছেলে যেন আমি একাই 100। দেখি ছাড়, আমার শ্বাস নষ্ট হয়ে যাচ্ছে। কত কষ্ট করে ছোট বউ আমাকে সাজিয়ে দিল। বড় ছেলের বিয়ে উপলক্ষে সব নষ্ট হলে মান ইজ্জত পুরো পানি হয়ে যাবে। মেহেরুন্নেসার কথায় আনান সহ সবাই শব্দ করে হেসে উঠল। মাহের গাড়ির অপর পাশে দরজা খুলে দিতেই মাহেরের বউ সেনা নেমে এলো। সেনা এসে সবাইকে সালাম দিল। আনান মাহেরকে চোখ দিয়ে ইশারা করতেই মাহের মুচকি হেসে তার একমাত্র ছোট শালিকার দীপাকে গাড়ি থেকে বের হওয়ার জন্য ইশারা দিল। এতক্ষণ লজ্জায় সে বের হতে পারছিল না। মাহের বলতেই গাড়ি থেকে নেমে গুটি গুটি পায়ে মাহের সাইডে এসে দাঁড়ালো। মাহের সবার আগে শাহেদের সাথে পরিচয় করিয়ে দিল বেস্ট 15। আর সবাই শাহেদের দিকে তাকে মুচকি মুচকি হাসছে। শাহেদ না জানলেও তারা সবাই ব্যাপারটা জানে। আর নিজে সবাইকে বলে দিয়েছে। মেহেরুন্নেসা সবার কাণ্ড দেখে মাহের বউয়ের হাত ধরে বলল, তোরা সব শয়তান, গুটিবাজি করতে থাক, শুধু আমাকে আর আমার ছোট বৌমাকে বড় বৌমা কাছে নিয়ে আয়। মেহেরুন্নেসার কথায় ফারহান তাড়াতাড়ি করে মেহেরুন্নেসার সবাইকে নিয়ে ভিতরে চলে গেল। মাহেরের শালিকা যেতে চাইলেও মাহের তাকে যেতে দেয়নি। সবাই যাওয়ার পর মাহের মুচকি হেসে শাহেদের দিকে তাকিয়ে বলল, শাহেদ, আমার শালিকার দায়িত্ব তোকে দিলাম। ও এইখানে কিছু চেনে না, তাই ওখানে তুই ভিতরে যা। আমার আনানের সাথে কিছু কথা আছে। শাহেদ কিছুক্ষণ বুড়ো কুচকে তাকিয়েছিল। দৃষ্টি সরিয়ে মেয়েটাকে দিকে তাকিয়ে দেখে মেয়েটা প্রায় তুরের বয়সী, তবে তুরের মতো চঞ্চল নয়, বেশ শান্ত স্বভাবের আর লাজুক। আকাশি রঙের সিম্পল একটা 3 পিস পরে এসেছে। ওড়না আটসাট করে দেওয়া। ওড়না এক কোনা আঙুল পেঁচাচ্ছে আর খুলছে। চুলগুলো এক পাশে সিথি করে বেনি করা, কিন্তু মৃদু মন্দ বাতাসে কিছু ছোট চুল বেনি থেকে বের হয়ে উড়ে এসে কখনো চোখে তো কখনো মুখে পড়ছে। লজ্জায় গালে দুপাশে লাল আভা ছড়িয়ে পড়ছে। লজ্জার কারণে মেয়েটা চুলগুলো কানের পিছনে গুজে দিতে পারছে না। কেমন জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। শাহেদ এক পলকে স্ক্যান করে নিয়ে চোখ সরিয়ে বলল, ঠিক আছে। আনান শাহেদের দিকে তাকিয়ে বলল, এই কথা শুধু তুর জানলেই হবে। শাহেদ বুঝতে না পেরে বলল, মানে? মাহের তড়িঘড়ি করে বলল, দিবা, তুমি শাহেদের সাথে যাও, ও তোমাকে নিয়ে যাবে। দিবা নাম শুনতেই শাহেদ আরেকবার মাহেরের শালিকার দিকে তাকালো। দিবা মাথা নেড়ে সম্মতি দিল। এইদিকে আনান মাহেরকে এক প্রকার টেনে নিয়ে গেটের বাইরে চলে গেল। শাহেদের দিবাকে উদ্দেশ্য করে বলল, খুব সুন্দর নাম তোমার। দিবা মাথা তুলে শাহেদের দিকে এক পলক তাকিয়ে আস্তে করে বলল, থ্যাংক ইউ। দিবা কথা শুনে শাহেদ মুচকি হেসে বলল, ওয়েলকাম। তো চলো যাওয়া যাক। শাহেদ সামনে হাঁটতে লাগলো।
তাই দিবা ও শাহেদের পিছু পিছু যেতে লাগলো। শাহেদ কিছু একটা চিন্তা করে হাঁটার গতি কমিয়ে দিবার পায়ে পা মিলিয়ে সামনে এগোতে লাগলো। মাহেরে আনানকে নিয়ে গেলে রেডি হতে। সাদা পাঞ্জাবি পায়জামা, তার উপরে বাসন্তী রঙের কোটি, চুলগুলো বরাবরের মতোই সেট করা। আনান নিজেকে আয়না একবার পর্যবেক্ষণ করে বলল, পারফেক্ট। মাহের সবটা আনানের মতো পারলেও তার কোটির রং ভিন্ন, কারণ সে মেয়ের পক্ষে। যার দরুন বেস 15-এর মতো কোটিও রং হালকা আকাশি। মাহের আনানের পাশে দাঁড়িয়ে বলল, তোর ছাড়া ইনপারফেক্ট। আনান মুচকি হেসে বলল, রাইট। প্যান্ডেলে সবাই তুরের জন্য অপেক্ষা করছে। আনান বারবার ঘড়ি দেখছে। মাহের সহ বেস 15 তুরকে রিসিভ করার জন্য গেছে, কিন্তু এখনও এলো না। আনানের পাশে এস্টার আর ক্যাথি দাঁড়িয়ে আছে। হঠাৎ এস্টার এক প্রকার চিৎকার করে বলল, ওই দেখো সবাই, তুর আসছে। এস্টার কথা আনান ঘড়ির দিকে দৃষ্টি সরিয়ে সামনে তাকালো। তাকে হাঁ হয়ে গেছে। তুরকে অদ্ভুত সুন্দর লাগছে। বাসন্তী রং এই লেহেঙ্গা পরে, সাদা আর লাল সুতো সিম্পল কাজ করা, মাথায় হালকা বাসন্তী রং এর হিজাব বাঁধা, তার উপরে বড় বড় করে ওড়না দিয়ে ঘোমটা দেওয়া। ওড়নাটার রং হালকা আকাশি আর সাদা। জুয়েলারি বলতে কাচের ফুলের গহনা, শ্বাস শুধু গাঢ় কাজল আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। আনান আগ থেকে বলে দিয়েছে তার আদরিনীকে যেন ভারী সাজ দেওয়া হয় না। তার আদরিনী এমনিতেই সুন্দর। তুর ধীর পায়ে এগিয়ে আসছে তুরের পিছনে, আর দুপাশে তুরের ভাইয়ারা দাঁড়িয়ে। 16 জন ভাইয়ের একটাই বোন। ব্যাপারটা একটু বেশি সুন্দর। ডাস্টবিনের পাশ থেকে কুড়িয়ে পাওয়া মেয়েটা এখন পরিবারের অভাব নেই। এখন তার 16 জন ভাই মানে 16টা পরিবার। 16 জন ভাইয়ের মাঝে একটা বোন দাঁড়িয়ে আছে। কিঞ্চিত অবাক করার ব্যাপার হলো, সবচেয়ে সুন্দর দৃশ্যর মধ্যে একটা। প্যান্ডেলে থাকা সবাই অবাক হয়ে সেই দৃশ্য দেখছে। তাদের মধ্যে এর চেয়েতে সুন্দর দৃশ্য একটাও হয় না। তুর চোখ তুলে আনানের দিকে তাকিয়ে মুচকি হেসে আবার চোখ সরিয়ে নিল। তুরের দিকে তাকিয়ে আনান ঠোঁট এলিয়ে হেসে সামনে পা বাড়ালো। সবাই মিলে প্যান্ডেলের মধ্যে গানের আসর বসিয়েছে। ছোট ছোট ছেলে মেয়েরা গানের তালে তালে নাচছে, বড়রা তা উপভোগ করছে। মেয়েরা গান গাওয়ার পাশাপাশি হাতে মেহেদি দিতে ব্যস্ত। আনান সবার আগে তুরের হাতে মেহেদি দিয়ে দিয়েছে। সবাই যখন তুরকে মেহেদি দিয়ে দিল, তখন আনান সবার কাছ থেকে তুরকে ছাড়িয়ে নিয়ে নিজের তুরের হাতে মাঝখানে মেহেদি দিয়ে ছোট্ট করে আনান লিখে দিয়েছে। আনান কাজে সবাই হাসছে। এদিকে তুর লজ্জায় সিটিয়ে গেছে। আনান মেহেদি লাগানোর পর মেহেদির আর্টিস্টগুলো তুরের পুরো হাত ভর্তি করে মেহেদি দিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া পূর্বেই শেষ হবে বলে মাদার ক্রিস্টোফার তুরকে নিজ হাতে খাইয়ে দিয়েছে। সাথে ক্যাথি এস্টারকেও। রাত প্রায় 2টোর সময় অনুষ্ঠান শেষ হলো। বাচ্চাদের এক প্রকার জোর করে ঘুমাতে পাঠিয়েছে। সবাই আস্তে আস্তে সবার জন্য বরাতিকে তো জায়গায় চলে গেল। মাদার ক্রিস্টোফার মেহেরুন্নেসাকে সুখ নিয়ে থাকতে দেয়নি। উনি মেহেরুন্নেসাকে নিজের সাথে বাড়িতে নিয়ে গেছে। তার ধারণা অসুস্থ মানুষ এত হইচইয়ের মধ্যে থাকতে পারবে না। মেহেরুন্নেসাও নির্দ্বিধায় মাদার ক্রিস্টোফার সাথে তার বাড়িতে চলে গেল। তুরের হয়েছে আরেক বিপত্তি। তার পায়ে মেহেদি দেওয়ার কারণে নড়তেও পারছে না। আনান বেশ কিছুক্ষণ তুরের দিকে তাকে হুট করে কোলে তুলে নিল। তুর প্রথমে হকচকিয়ে গেল, পরে মুচকি হেসে বলে, বুদ্ধিটা আমার মাথায় এতক্ষণ এলো না কেন? তুরের কথায় আনান সামনে এগিয়ে যেতে যেতে বলল, কারণ এইসব বুদ্ধির জন্য আমি আছি তাই। তুর আনানের দিকে তাকিয়ে থেকে বলল, পড়লে এই বুদ্ধিওয়ালা মাথাটা ফাটিয়ে দিব। কিন্তু তুরের কথায় আনান শব্দ করে হেসে উঠে বলল, যদিও জানি পড়বে না, তাও বলে রাখছি, মাথা ফাটলে তোমারই লস। মাথা ফাটানোর পর যদি ভুলে কর্মে পাগল হয়ে যায়, তখন আজীবন এই পাগলের সাথে সংসার করতে হবে। তোর মুচকি এসে বলল, তাও রাজি। ভালো হলে সে আমার
পাগল হলে সে আমার। দূরের কথা আনান ঠোঁট কামড়ে হেসে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। আজ হলুদ, সকাল থেকেই তোড়ঝোড় চলছে। ইতিমধ্যে আনানকে হলুদ গোসল করানো হচ্ছে। তোর ইচ্ছাটাই সত্যি হলো। এত হলুদ মেখেছে আনানকে, চোখে চেনার উপায় নেই। এটা আসলে কে? তোর আনানকে দেখে হেসে লুটোপুটি খাচ্ছে। আনান তোরের হাসি মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, এইভাবে হেসো না আদরিনী। তোমার হাসি প্রতিটা শব্দ সোজা গিয়ে হৃৎপিণ্ডে ধাক্কা দেয়, আর সেই ধাক্কা সামলে ওঠা খুব বেশি মুশকিল আদরিনী, তাই এইভাবে হেসো না। সন্ধ্যায় হলুদের অনুষ্ঠানের আয়োজন চলছে। তুর সবার সাথে বসে গল্প করছে। আনান এসে দেখে তুর গল্পে ঝুড়ি খুলে বসে আছে, তৈরি হওয়ার নাম নেই। আনান সবার সামনে গিয়ে তুরের দিকে তাকিয়ে বলল, তৈরি হবে কখন? তুমি উঠো, রুমে চলো। তুর আনানের কথায় বেশ বিরক্ত হলো। সেটা তার ভুরু সংকুচিত করার ধরন দেখে বুঝলো আনান, কিন্তু সেদিকে তেমন তোয়াক্কা না করে সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমরা সবাই গিয়ে তৈরি হয়ে নাও। স্টেলা, ক্যাথি তোমাদেরকেও তোমাদের বর হন্য হয়ে খুঁজছে। দুজনে তাড়াতাড়ি যাও। ক্যাথি চুপচাপ উঠে চলে গেল, কিন্তু স্টেলা কাঁদো কাঁদো মুখ করে বলল, ও স্টিলের বাচ্চা। স্টিভ শান্তি দিল না। ধুর, ভাল লাগে না। স্টেলার কথা সবাই মুখ টিপে হাসল। স্টেলা রেগে হনহনিয়ে চলে গেল। যাওয়ার ধরন বলে দিছে স্টিভের কপালে শনি রবি সব নাচছে। তুর আনানের দিকে তাকিয়ে ভুরু কুচকে তাকিয়ে আছে। আনান তুরের ওপর পূর্ণ দৃষ্টি দিয়ে বলল, আপনি কি যাবেন, নাকি তুলে নিয়ে যেতে হবে? তুর ভেঙচি কেটে উঠে চলে গেল। আনান তুরের যাওয়ার দিকে তাকিয়ে মুচকে হেসে তুরের পেছন পেছন যেতে লাগলো। শাহেদ দিবাকে চোখে চোখে রাখছে। চোখে চোখে রাখছে বলতে অবাধ্য চোখ জোড়া মুক্ত হয়ে মেয়েটাকে দেখেই চলছে। দিবা ও শাহেদের চোখাচোখি হয়েছে অনেকবার। যতবারই চোখে চোখ পড়ছে ততবারই লজ্জা সিটে গেছে দিবা বয়সটা চোখে চোখ পড়া লজ্জা পাওয়ার বয়স। সেই লজ্জা থেকে অনুভূতি পথ চলা শুরু হয়। আর এদিকে শাহেদের মনে মুগ্ধতাগুলো ক্রমেই অনুভূতির রূপ নিতে লাগলো, যা থেকে নব্যপ্রেমের সূচনা হবে বলে জানান দিচ্ছে। তুরকে ওয়াশরুমে জোর করে পাঠালো আনান। তুর হেলতে দুলতে গিয়ে ফ্রেশ এলো। আনান তুরের হাতে একটা প্যাকেট ধরিয়ে দিল, এইগুলো পরে এসো যাও। তুর বিরক্ত হয়ে বলো, কি আবার? আনান মুচকে এসে বলো, ওদিকে পর শাড়ি পরবে, তাই শাড়ির সাথে বাকি যা আছে সেগুলো পরে আসতে বললাম। তুর আনানের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে বলল, আম্মাকে বলবো পরিয়ে দিতে? তাছাড়াও শাহেদ ভাইয়ের দেওয়া শাড়িগুলো আমি নিজে পরতে পারবো। আনান তুরের দিকে তাকিয়ে বলল, আম্মা শাড়ি পরেছে কখনো? পরেনি, আর পরতে জানবেও না। বাকি রইল শাহেদের দেওয়া শাড়ি, সে তুমি অবশ্য পরবে, কিন্তু আজ তো আমাদের হলুদ অনুষ্ঠান, তাই অন্যরকম কিছু পরতে হবে। তোর মাথা নেড়ে সম্মতি দিল। লজ্জায় যা যা অবস্থা। ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে বের হতে আধ ঘন্টা লেগে গেছে। আনান অনেক কষ্ট করে তুরকে বের করেছে। তুর তো লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। আনান তুরকে সুন্দর করে ঢাকা শাড়ি পরিয়ে দিয়েছে। শেষে সেফটি পিন দিয়ে সেট করে দিল সবুজ পাড়ের কাঁচা হলুদ রঙের শাড়িটা। তুরকে পুরোই আদুরে লাগছে। আনান ড্রেসিং টেবিলে আয়নার সামনে তার আদরিনীকে বসে সুন্দর করে সাজিয়ে দিল। শ্বাস শেষ হতে হিজাব পরে দিতে তুর থেকে সরে দাঁড়ালো। তুর এতক্ষণ চুপচাপ আনানের কাজ দেখছে। আনান তুর থেকে সরে দাঁড়াতেই তুর আয়নায় নিজের দিকে তাকিয়ে নিজেকে দেখছে। খুব বেশি অন্যরকম লাগছে নিজেকে। ঢালা শাড়ি, কোমরে লাল জারবেরা ফুলের বিছা পরানো, হাতেও সেই ফুল দিয়ে বালার মতো তৈরি করা চুড়ি, তার উপরে হালকা স্বাস্থ্যর মুগ্ধ হয়ে নিজেকে দেখছে। নিজেকে দেখতে এতটা ছিল যে আনানের দিকে কোনো খেয়াল নেই। আনান তুরের দিকে তাকিয়ে মুচকি হেসে পিছন থেকে শাড়ি সবুজ রাঙা আঁচলটা উঠে ঘোমটা দিয়ে দিল। হলুদ হিজাবের ওপর সবুজ রঙের শাড়ির আঁচল দিয়ে ঘোমটা দেওয়াটা তুরকে একটু বেশি সুন্দর লাগছে।
আনার পিছন থেকে জড়িয়ে ধরে তুরের ঘাড়ে নিজের থুতনি রেখে বলল, পুরোই হলদে রঙের পুতুল বউ। আনানের কথা তুর মুচকি হেসে মাথা নিচু করে ফেলল। আনান তুরকে সোফায় বসিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করতে। তুর বসে বসে হাতের মেহেদিগুলো দেখছে। কিছুক্ষণ পর আনান চেঞ্জ করে এসে আয়নায় নিজেকে একবার দেখে নিল। সবুজ রঙের পাঞ্জাবি আর সাদা পায়জামা পরেছে আনান। চুল সেট করে তুরের দিকে তাকিয়ে দেখে তুর আর চোখে তার দিকে তাকিয়ে আছে। আনান কিছু একটা ভেবে দরজা খুলে বাইরে চলে গেল। আনানের যাওয়া দেখে তুর উঠে দাঁড়ালো। তুর ভেবে নিয়েছে আনান তাকে রেখে নিচে চলে গেছে। তুরের বেশ রাগ হলো, তাই ধূপধাপ পা ফেলে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে রইল আর বিড়বিড় করে রাগ ঝাড়তে লাগলো। আমাকে রেখে চলে গেল, এই তার ভালোবাসা? আমিও যাব না। এইবার গিয়ে ভূতের সাথে হলুদ লাগা। পারলে একটা শ্যাওলা গাছের পেতনি নিয়ে আয়। অসভ্য বদ লুচু ছেলে, কথা বলবো না। আমাকে একটু ভালোবাসে। তোর কিছু বলবে তার আগে একজোড়া হাত শাড়ি ভেদ করে উন্মুক্ত কোমর ছাড়িয়ে পেটে গিয়ে ঠেকল। তোর চিৎকার দিবে তার আগে আনান তুরের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, ভালোবাসি বউ, একটু নয় অনেক বেশি ভালোবাসি। আমি ছাড়া আমার ভালোবাসাকে কেউ আমার আগে হলুদ ছুঁয়ে দিবে তা কি করে মানব? তাই তো হলুদ আনতে গেছি। হলদে রঙের পুতুল বউকে হলুদ ছুঁয়ে দিব বলে। আনানের স্পর্শ আর ঘোর লাগা গলায় তুর বারংবার কেঁপে উঠল। আনানের কথা শেষ হতে আনান তুরকে ছেড়ে খানিকটা দূরে রেখে দাঁড়ালো। তুর টের পেল কোমর তার পেটে ঠান্ডা কিছু লেগে আছে। তুর হাত দিয়ে মুছে সামনে এনে দেখে হলুদ লেগে আছে। আনান তুরের দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসছে। তুর আনানের দিকে তাকিয়ে বলল, হলুদ মুখে লাগায় লুচু বেটা, কোমরে লাগাতে কে বলেছে? আনান শব্দ করে হেসে উঠে বলল, আমার বউ তো, তাই বউকে একটু ইউনিক স্টাইলে হলুদ ছুঁয়ে দিলাম আর কি। তুর মুচকি হেসে আনানের দিকে এক পা দুপা করে এগিয়ে গিয়ে বলল, ও আচ্ছা তাই। আনান তুরের এগিয়ে আসা দেখে ভুরু কুঁচকে বলল, হ্যাঁ তাই। তুর বাঁকা হেসে আনানের কানের পিছন থেকে গলা অবধি পুরোটাই হলুদ মাখা হাতে ছুঁয়ে দিয়ে বলল, আমরা বর তো, তাই ভাবলাম আমিও একটি ইউনিক স্টাইলে হলুদ ছুঁয়ে দেই। তুরের কথায় আনান হাঁ হয়ে গেছে। তুর পায়ের পাতায় ভর দিয়ে একটু উঁচু হয়ে দাঁড়িয়ে আনানের চোখে ফু দিয়ে সরে দাঁড়ালো। আনান চোখ বন্ধ রেখে ঠোঁট প্রশস্ত করে হেসে উঠল। অনেক রাত অবধি হলুদ অনুষ্ঠান চলল। প্রায় 3টার দিকে অনুষ্ঠান শেষ করে সবাই ঘুরতে গেল। রাত গভীর হলেও নিস্তব্ধ নয়। চাপা গুঞ্জন শোনা যাচ্ছে। কেউ একান্ত প্রিয় মানুষের সাথে আলাপচারিতায় ব্যস্ত, তো কেউ সদ্য প্রিয় হয়ে ওঠা মানুষের ভাবনায় বিভোর। লাল টুকটুকে শাড়ি চুড়ি গহনা পরে দাঁড়িয়ে আছে পুতুল বউ। পুতুল বউয়ের পাশ ঘেঁষে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তার ভাইয়েরা। কালো শেরানি পরা 16 জন ভাইয়ের মাঝে লাল টুকটুকে বউ সাজা পুতুল বোনটাকে বরের হাতে তুলে দিতেই ধীর পায়ে বোনকে নিয়ে বিয়ের আসরে দিকে এগিয়ে আসছে তারা। সবাই মুগ্ধতার চোখে তাকিয়ে দেখছে সে দৃশ্য। আনান রাজকীয় সাজে দাঁড়িয়ে আছে তার পুতুল বউয়ের আদরণীর জন্য। গাঢ় নীল শাড়ি, মাথায় সোনালি পাগড়ি, হাতে রাজকীয় তরোয়াল, আরেক হাত বাড়িয়ে রেখেছে তুরের জন্য। স্টেজের সামনে এসে দাঁড়াতে আনান 2 কদম সামনে এসে তুরের দিকে হাত বাড়িয়ে দিল। তুর নাজুক হেসে মেহেদিরাঙা হাত আনানের হাতে রাখল। আনান পরম যত্নে সেই হাত নিজের হাতে মুঠে আবদ্ধ করে নিল। এই হাত ছাড়ার নয়, বরং সারা জীবন আঁকড়ে ধরে পায়ে পা মিলিয়ে পথ চলার হোঁচট খেলে এই ভরসাপূর্ণ হাত দুটো ধরে উঠে দাঁড়ানোর, চোখের কোণে জমে থাকা অশ্রুবিন্দু
যত্ন করে মুছে দেওয়ার, পরম যত্নে আঁকড়ে ধরা হাত দুটো ছাড়ার নয়।